উফ, কি অন্ধকার! এখানে মানুষ আছে বলে তো মনে হচ্ছে না। দেখ তো স্টেশনের নামটা কি আছে। গুগল ম্যাপ তো দেখাচ্ছে আমরা সঠিক স্থানেই এসে পৌঁছেছি। গাড়ি থেকে নামতে নামতে ঋত্বিক বলল, দাঁড়া, টর্চটা জ্বালিয়ে একবার নিশ্চিন্ত হয়ে নিই। হ্যাঁ, ওই তো টিনের সাইনবোর্ডে লেখা বেগুনকোদর। আচ্ছা, এই স্টেশন কি সত্যি ভুতুড়ে? ক্যামেরা ঠিক করতে করতে সৌরভ বলল, তাই তো শুনি স্টেশনটা অনেক দিনের পুরনো, আর সেই সঙ্গে এখানে গুজবের কারণে আজ তো একটা স্টেশন রাতারাতি ভুতুড়ে হয়ে গেল। কিন্তু কিভাবে যে এটা ভুতুড়ে হলো সে কথা আমার জানা নেই। তা জানিস না কি মিতালি, এই সম্বন্ধে কিছু জানিস? জানার বলতে আমি শুধু শুনেছি আর কয়েকটা বইয়ে পড়েছিলাম। আমাদের জমিদার বাড়ির ভিডিওটা যখন ভাইরাল হলো তখন অনেক সাবস্ক্রাইবার বলেছিল এই বেগুনকোদর স্টেশনটাকেও এক্সপ্লোর করতে। তাই আমি ঋত্বিককে বললাম। আর শুধু তাই নয় রে, এই স্টেশন ভারতের অন্যতম ভুতুড়ে স্টেশনগুলোর মধ্যে শীর্ষে আছে। চল, এসে যখন পড়েছি তখন আর সময় নষ্ট না করে ভিডিও বানানো যাক। সুভাষ শিখলাম। কথা বলতে বলতে ওরা প্ল্যাটফর্মের একদম মাঝখানে এসে পৌঁছল। সেই সময় ওরা টিকিট ঘরে একজন লোককে দেখতে পেল, খুব সম্ভবত স্টেশন মাস্টার। তিনি তখন হন্তদন্ত হয়ে স্টেশন ঘর বন্ধ করে বাড়ি যাওয়ার তোড়জোড় করছেন। দরজায় তালা লাগিয়ে তিনি যখন ঘুরে তাকালেন তখনই তাদের দেখতে পেলেন। এ কি এমন ঘুটঘুটে অন্ধকারে তোমরা এখানে কি করছো? ঋত্বিক এগিয়ে এসে বলল, আসলে আমরা এখানে একটা ভিডিও করতে এসেছি। শুনেছি স্টেশনটা নাকি ভুতুড়ে, তাই ভাবলাম যে এর সত্যতা যাচাই করা যাক। একটা রাত এখানে বসে কাটাতে চাই। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এখানে কত বছর ধরে কাজ করছি সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের? এমন সব অদ্ভুত ঘটনা নিজের চোখে দেখেছি যে তোমাদের বললে বিশ্বাসই করবে না। তাই সন্ধ্যা নামলেই আমি এই স্টেশনে তালা মেরে বাড়ি চলে যাই। এখানে সকালে মাত্র একটাই ট্রেন আসে, আর বিকেলে রেলের কিছু জরুরি কাজকর্ম হয়। কাজ শেষ হয়ে গেলে চারিদিক একেবারে জনমানব শূন্য হয়ে পড়ে। সন্ধ্যার পর এই এলাকায় একটা কুকুরকেও দেখতে পাবে না। সত্যি কি এখানে সন্ধ্যার পর ট্রেন আসে না? প্রশ্ন করল মিতালি। তার উত্তরে ফাঁকা স্টেশনের দিকে তাকিয়ে তিনি বললেন, আসে, কিন্তু সেখানে থাকে না কোনো মানুষ। আর রাত 12টার পর একটা স্টিম ইঞ্জিনের ট্রেন আসে, ওই ট্রেনে আবার উঠে যেও না কিন্তু। স্টিম ইঞ্জিন? এই আধুনিক যুগে কয়লার কোনো ট্রেন চলে নাকি? হ্যাঁ, অদ্ভুত তো। কিন্তু স্টেশন মাস্টার কোনো উত্তর না দিয়েই প্রাণপণে সেখান থেকে ছুটে পালিয়ে গেলেন। চলে যাওয়ার সময় ঋত্বিক মৃদু হেসে ঠাট্টার ভঙ্গিতে বলল, ওসব গুজব। রাত 12টার পর ট্রেনই চলে না। আমি ভালোভাবেই খোঁজ নিয়েছি। স্টিম ইঞ্জিনের ট্রেন এখনকার যুগে আর চলে না। যত সব ভাওতাবাজি। আমি হলপ করে বলতে পারি যে আমাদের ভয় দেখানোর কারণে এসব গুজব শুনিয়ে গেলেন উনি। কথাটা শুনতে পেলেন যেন স্টেশন মাস্টার। তিনি থমকে দাঁড়িয়ে দূর থেকেই বললেন, যদি ভালো চাও তাহলে চলে যাও। স্টিম ইঞ্জিন যখন এখনকার দিনে চলে না, তাহলে রাত 12টার সময় যেটা আসবে সেটা কি কোনো মানুষ চালিত ট্রেন হতে পারে? আমার কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাবে, ভুল করো না। রাত ঠিক 12টা। স্টেশনের চারপাশটা নিস্তব্ধ। শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক রাতের অন্ধকারকে আরো ভারী করে তুলছে। কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্মে তিনজনের নিঃশ্বাসের শব্দও যেন তাদের কাছে অতি তীব্র বেগে বাজছে। হঠাৎ করে দূর থেকে ভেসে এলো একটা অদ্ভুত তীক্ষ্ণ আর ভারী হুইসেল। সাধারণ ট্রেনের মতো নয়। আওয়াজটা প্রচণ্ড কানে এসে লাগলো তাদের এবং স্টেশন চত্বরটাকে কাঁপিয়ে দিল। শুনতে পাচ্ছিস? এটা কিসের শব্দ রে? এই তো সাধারণ ইঞ্জিনের আওয়াজ নয়। স্টেশন মাস্টার ঠিকই বলেছিল। ঋত্বিক, চলো এখান থেকে যাই। আমার বুকের ভেতরটা
কেমন যেন কাঁপছে। চুপ কর, ওটা দেখ, আসছে। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়ল একটা বিশাল জংধরা স্টিম ইঞ্জিন। আগুনের কোনো আভা নেই, বাষ্পের কোনো উষ্ণতা নেই। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে থামল তখন অদ্ভুত একটা বরফ শীতল হাওয়া তাদের গা ছুঁয়ে বেরিয়ে গেল। ট্রেনটির গায়ে কোনো নাম্বার নেই, কোনো নামও নেই, এমনকি ট্রেনটির প্রতিটা কামরা ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলোর ছিটে ফোঁটাও নেই। শুধু জানলার উপরে অস্পষ্ট ছায়াগুলো নড়াচড়া করছে। দেখ, জানালার দিকে তাকা, ওই লোকগুলো কারা? ওরা নড়ছে না কেন? ক্যামেরা ফোকাস কর সৌরভ, ক্যামেরাটা ফোকাস কর, জুম কর তো, দেখি জানলার ভেতরে কি আছে। সৌরভ কাঁপতে কাঁপতে তার ক্যামেরায় জুম করলো। লেন্সের জুম বাড়ার সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল জানলার ভিতরের দৃশ্য। যাত্রীদের চোখগুলো সাদা ধপধপে, তাতে কোনো মনি নেই। তারা পাথরের মূর্তির মতো এক দৃষ্টে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তিনজনের দিকে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ করে সৌরভের হাতের ক্যামেরাটা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। লেন্সের ফোকাস ঠিক মাঝখানের একটা কামরায় গিয়ে আটকে গেল। এটা কি করে সম্ভব? কি দেখছিস? জুম করতে বলছি না? ওটা তো আমি। দেখ, জানালার ভেতরে যে বসে আছে ওটা হুবহু আমি। ওই একই জ্যাকেট, ওই একই ক্যামেরা গলায় ঝোলানো, ও আমার দিকে তাকিয়ে আছে। ট্রেনটি স্টেশনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঠিক 1 মিনিটের জন্য। ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। কামরাগুলো থেকে কোনো আওয়াজ আসছে না, অথচ প্ল্যাটফর্মের বাতাসের গতিবেগ বেড়ে গিয়েছে কয়েক গুণ। মনে হচ্ছে ট্রেনের প্রতিটা কামরা থেকে হাজার হাজার অশরীরী হিংস্র গুঞ্জন বেরিয়ে আসছে। ঠিক 1 মিনিট শেষ হওয়ার সাথে সাথেই ট্রেনটি কোনো ধোঁয়া বা শব্দ ছাড়াই নড়তে শুরু করলো। চাকার ঘর্ষণ যেন পাথরের ওপরে লোহার ঘর্ষণের মতো কর্কশ শব্দ করছে। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে অন্ধকার সুড়ঙ্গের দিকে মিলিয়ে গেল, যেন কুয়াশার সাথে একাকার হয়ে গেল সব। চলে গেল। অদ্ভুত, ইঞ্জিন স্টার্ট হওয়ার কোনো আওয়াজই হলো না। সৌরভ, ক্যামেরা বন্ধ কর। ধুর, আমার আর ভালো লাগছে না, চল এখান থেকে। আমি ওটার দিকে তাকাতে পারিনি মিতালি। জানালার ভেতরে যে লোকটা ছিল সে আমার চোখের দিকে তাকিয়ে হাসছিল। ওটা কোনো মানুষ হতে পারে না, ওটা কোনো মানুষ হতে পারে না। ওটা কি? কি? তুই কি দেখেছিস? মিতালি ধীর পায়ে এগিয়ে গিয়ে প্ল্যাটফর্মে সিমেন্টের ওপরে পড়ে থাকা একটা হলদেটে জীর্ণ কাগজ তুলল। কাগজটা হাতে নিয়ে শিউরে উঠল মিতালি এবং বলল, এটা কি কোনো টিকিট? দেখ তো কি লেখা আছে এতে। টিকিট, ডেস্টিনেশন অনন্তপুর, তারিখ 14 সেপ্টেম্বর 1967। 1967? এটা কি কোনো মজা হচ্ছে নাকি? হ্যাঁ, অত আগেকার টিকিট এখানে এলো কি করে? নিচে নাম লেখা আছে। সৌরভ টর্চের আলো টিকিটের উপর স্থির করতেই সে আর্তনাদ করে উঠল। মিতালি সেন, এটা তো তোর নাম। হ্যাঁ, আমার নাম তো মিতালি সেনই, কিন্তু এই টিকিটটা এখানে কি করে এলো? আর 1967 সালে তো আমি জন্মাইনি, আমার বাবাও তখন জন্মায়নি।
হঠাৎ করে স্টেশনের চারপাশটা আবার বদলে গেল। প্ল্যাটফর্মের বাতিগুলো দপদপ করে জ্বলতে শুরু করেছে। মিতালির হাতের টিকিটটা হঠাৎ করে ধূসর ছায়ে পরিণত হতে লাগলো। বাতাসের ফিসফিসানি এবার স্পষ্ট শব্দের রূপ নিয়েছে। অনাগত মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছে চারপাশ থেকে। সবাই দেখ, প্ল্যাটফর্মে চারপাশ থেকে লোক বেরোচ্ছে। ওরা ওরা সবাই মিতালির মতো দেখতে। না, এটা হতেই পারে না। ঋত্বিক, ওরা সব আমার দিকে এগিয়ে আসছে। সবার হাতে একটা করে টিকিট। সবার নাম মিতালি সেন। দৌড়া মিতালি, হাত ছাড়িস না। সৌরভ, ক্যামেরা ছেড়ে চলে আয়, শুধু দৌড়া। ওরা আমাকে ধরে ফেলেছে। আমার পায়ের দিকে তাকা। ওরা আমাকে টেনে ধরছে। না, তোকে আমি যেতে দেব না। ঋতিক, ডান দিকে জঙ্গলটার দিকে চল, স্টেশনের গেট বন্ধ। তিনজন প্রাণপণে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে বাঁধানো রেললাইন পেরিয়ে জঙ্গলের কাঁটাঝোপের দিকে ছুটল। পিছনে শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, অনেকগুলো মৃত মানুষের পদধ্বনি, কিন্তু সেই শব্দে কোনো প্রাণী স্পন্দন নেই। মৃত যাত্রীরা আবারও প্ল্যাটফর্ম থেকে নেমে তাদের ধাওয়া করতে শুরু করেছে। তাদের হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, শরীরগুলো যেন বাতাসের ঝাপটায় দুলছে। ওরা ঠিক আমার চলে আসছে। ঋত্বিক, আমি আর পারছি না। পেছনে তাকাবি না। যদি বেঁচে ফিরতে চাস তবে শুধু সামনে তাকা। দেখ, দূরে একটা ল্যাম্প পোস্ট জ্বলছে। ওটাই হাইওয়ে। ওটা পার হতে পারলেই আমরা বেঁচে যাব। জঙ্গলের কাঁটা তাদের শরীরে আঁচড় কাটছে, কাপড় ছিঁড়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু ভয়ের তীব্রতায় তারা ব্যথা ভুলে গিয়েছে। ছুটে চলেছে তারা। ঠিক যখন তারা হাইওয়ের কাছাকাছি এসে পৌঁছল, সৌরভের মনে হলো কেউ যেন ঘাড়ের কাছে বরফ শীতল নিঃশ্বাস ফেলছে। সে একবার পিছন ফিরে তাকাতেই দেখল তার হুবহু দেখতে সেই স্টেশনের যাত্রীটি তার থেকে ঠিক 2 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো মন নেই, শুধু এক ভয়ঙ্কর শূন্যতা রয়েছে। ও আমাদের ধরে ফেলেছে। ঋতিক, ডান দিকে ঝাঁপ দে। ওরা ক্রমেই পৌঁছে গেল একটা গ্রামের দিকে, আর যেখানে গিয়ে ওরা একটা চালা ঘরে আশ্রয় নিল। গ্রামে ঢুকে ওরা দূরের ওই ছায়া মানুষগুলোকে আর দেখতে পেল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঋত্বিক বলল, আপাতত আমরা নিরাপদ, কিন্তু ওই চালা ঘর থেকে আমরা একদম বাইরে বেরোবো না। দিনের আলো ফুটুক। এভাবেই কেটে গেল কয়েক ঘন্টা। দিনের প্রথম আলো ফুটতেই তারা গ্রাম থেকে বেরিয়ে আসে। সেই রাতের স্মৃতিটা তাদের কাছে এখনো তাজা। ক্ষতবিক্ষত শরীর আর মনের আতঙ্ক নিয়ে তারা গ্রামে পৌঁছলেও যেন কিছু একটা তাদের পিছন ছাড়ল না। স্থানীয় গ্রন্থাগার আর গ্রামের পুরনো মানুষদের কাছে গিয়ে তারা শুরু করল এক রুদ্ধশ্বাস অনুসন্ধান। ধুলোমাখা সরকারি নথিপত্র স্তূপ ঘেঁটে তারা বের করতে লাগল সেই কুখ্যাত 14ই সেপ্টেম্বর 1976 সালের ইতিহাস। কিন্তু অবাক করার মতো বিষয়, সেই তারিখে স্টেশনে কোনো দুর্ঘটনার রেকর্ড নেই। যেন কোনো এক অদৃশ্য শক্তি সরকারি নথিপত্র থেকে
সেই কালো রাতটিকে মুছে দিয়েছে। ঋত্বিক নথির ওপরে আঙুল বোলাতে বোলাতে বলল, এটা কি করে হয়? গ্রামের সবাই বলছে যে ট্রেন লাইনচ্যুত হয়েছিল, কিন্তু সরকারি খাতায় পুরো স্টেশনটাকে ওই দিন বন্ধ দেখানো হয়েছে। কেউ ইচ্ছা করে ঘটনাটাকে ধামাচাপা দিয়েছে। আমরা কি তবে ভুল কিছু দেখছি, নাকি আমরা নিজেরাও কোনো বিভ্রমের মধ্যে আছি? ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ান এক বৃদ্ধ গ্রামবাসী। তার চোখ দুটো যেন গভীর কোনো রহস্যে ঢাকা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন এক করুণ এবং অভিশপ্ত ইতিহাসের কথা। তোমরা ঠিক পথেই খুঁজেছ বাবা, কিন্তু যে ঘটনা ঘটেছিল সেদিন, সেটা বড়ই মর্মান্তিক। সেই অভিশপ্ত দিনের আগের দিন এক গর্ভবতী নারী স্টেশনে এসেছিলেন। তার কাছে টিকিট ছিল না, তাই স্টেশন মাস্টার আর রক্ষীরা মিলে অকথ্য অপমান করে তাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল। অপমানে আর দুঃখে সেই নারী স্টেশনের কাছেই আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি চিৎকার করে অভিশাপ দিয়েছিলেন, যারা মানুষের কষ্টকে উপহাস করবে তারা কোনো দিন গন্তব্যে পৌঁছতে পারবে না। পরদিন সেই ট্রেনই খাদে পড়েছিল, শত শত মানুষ মারা গেল, কিন্তু সরকারের লোকেরা সব লাশ আর প্রমাণ লোপাট করে দিল। সেই অভিশাপ আজও এই প্ল্যাটফর্মে আটকে আছে। বৃদ্ধের মুখ থেকে ওই ইতিহাস শুনে ওরা তিনজনেই যেন শিউরে উঠল। রাতের অন্ধকার আবার ঘনিয়ে এলো। তারা ফিরে এলো স্টেশনে। অভিশপ্ত সেই স্টেশনে ঋত্বিক ফিরে এলো এক কঠিন সিদ্ধান্তে। তাদের লক্ষ্য এই সত্যটা অন্তত মানুষের সামনে তুলে ধরতে হবে। রাত ঠিক 12টা। প্ল্যাটফর্মে আবার সেই বরফ শীতল নিস্তব্ধতা ফিরে এলো। দূরের হুইসেল ঠিক সময়ে বেজে উঠল এবং সেই চেনা ট্রেনটি এসে থামল। দরজাগুলো যান্ত্রিক শব্দ করে খুলে গেল, কিন্তু এবার ভিতর থেকে কোনো অশরীরী নয়, ভেসে এলো হাজার হাজার মানুষের হাহাকার। আমাদের কাছে আমাদের সাথে তোরা আমরা এসেছি। সৌরভ সম্মোহিত হয়ে সামনের দিকে এগোতে এগোতে বলল, আমি ওদের কথা শুনতে পাচ্ছি। ওরা আমাদের ডাকছে ঋত্বিক। ওরা চায় যে ওদের কথা জানুক। সৌরভ, থাম, ওখানে যাস না। সৌরভ ট্রেনের কামরায় পা রাখল। ঋত্বিক তাকে বাঁচাতে কামরায় লাফিয়ে উঠে পড়ল। তাদের দেখা দেখি মিতালিও উঠে পড়ল। ট্রেনটা চলতে শুরু করলো। ঋত্বিক অবাক হয়ে দেখল কামরা যাত্রীরা কেউ কঙ্কাল বা কেউ ভূত নয়, তারা সাধারণ মানুষ যাদের ইতিহাস মুছে ফেলা হয়েছে, কিন্তু তাদের চোখে এক গভীর শূন্যতা। ঠিক তখনই ট্রেনের গতি অস্বাভাবিক বেড়ে গেল। সৌরভ, তুই কি দেখছিস? এরা সবাই সেই দুর্ঘটনার যাত্রী। আমাদের বেরোতে হবে। বেরোনোর কোনো পথ নেই ঋত্বিক। আমরা এখন দুর্ঘটনার অংশ হয়ে গেছি।
পরদিন সকালে গ্রামবাসীরা প্ল্যাটফর্মে এসে দেখল শুধু একটা ক্যামেরা পড়ে আছে। স্টেশনে কোনো ট্রেনের চিহ্ন নেই, কোনো যাত্রীর নামগন্ধ নেই। ক্যামেরাটা খুলে তারা শেষ ফুটেজটা দেখল। সেখানে দেখা যাচ্ছে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে ঋত্বিক। ভিডিওতে ঋত্বিক ক্যামেরার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলছে, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো, বেগুন কোদরের রাত 12টার পর কখনো অপেক্ষা করো না, কারণ ট্রেনটা এখনো যাত্রী খুঁজছে। ওরা আমাদের কখনো ক্ষমা করবে না। ভিডিওটা হঠাৎই বন্ধ হয়ে গেল। কিন্তু ভিডিও শেষ ফ্রেমে গ্রামবাসীরা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। ক্যামেরার লেন্সের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আরেকটা ঋত্বিক। একই পোশাক, একই চোখ, কিন্তু সেই ঋত্বিকের ঠোঁটে এক বীভৎস হাসি, অশুভ হাসি। গ্রামবাসীরা ওইখানেই ক্যামেরাটা ফেলে দিয়ে নিজেদের মধ্যে বলতে লাগলো, ওই তিনজনকে পই পই করে নিষেধ করেছিলাম যে যেন স্টেশনে না আসে। একবার বেঁচে ফিরেও শিখতে হলো না ওদের। এমন সময় স্টেশন মাস্টার এসে উপস্থিত হলেন। সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন, এখানে এত হই হট্টগোল কিসের শুনি? আগে মাস্টারমশাই, ওই তিনটে ছেলে গতকালের পর থেকে নিখোঁজ। শহর থেকে আসা ওই ছেলেগুলোর গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কোথাও নেই। স্টেশন মাস্টারের মধ্যে বিশেষভাবে ভাবান্তর দেখা গেল না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম এমন কিছুই হবে। বেগুন কোদর আজও ভয়ঙ্কর কিছু বহন করে চলেছে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।